মানুষ ঠিকই বলে সৎ ভাই কখনো আপন হয় না। আমার সবচেয়ে বড় ভুল স্বামী মারা যাওয়ার পর ওনার সৎ ভাইকে বিয়ে করা। দয়া করে ছেড়ে যাবেন না। বিয়ের মাত্র 2 দিন হলো আমার হাতের মেহেন্দির রঙও মুছে যায়নি, আর বিধবা হওয়ার 6 মাসের রেশও কাটেনি। আমার জীবনটা নিয়ে খেলবেন না, দয়া করুন। আপনার যদি আমাকে মেনে না নেওয়ার ইচ্ছে থাকে, তবে আপনার ভাই মারা যাওয়ার 6 মাস পরেই বিয়ে করলেন কেন? আমি তো বেশ ছিলাম আমার বিধবা মায়ের জীবন নিয়ে। আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। বিয়ে করে যে আপনাকে দয়া করেছি, এটাই তো আপনার ভুলে যাওয়ার কথাও না। সমাজে সম্মান দিয়েছি, আমাকে আমার মতো থাকতে দিন। আমি যদি বিয়ে না করতাম, তবে এ বাড়িতে কি আপনার জায়গা হতো? আপনার সন্তানও ছুঁড়ে মারত রাস্তায় আপনার মতো। কেউ ফিরে তাকাতো না, এটা ভাবা উচিত, এবং আপনার আমার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। আমি কালই দেশ ছাড়ছি, বিন্দুমাত্র যোগাযোগ করার চেষ্টা করবেন না, অযথা নখ দিবেন না। আমার আর বলার ভাষা নেই, মুখে দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। এ জীবন মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তাও নেই। বাবার বাড়িতে থাকবো সেই উপায়ও নেই। মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি। আমাদের কাছে সম্মান হলো স্বামীর বাড়িতে থাকা, সেখানে জ্বলে পুড়ে যাও, তাও থাকতে হবে, এটাই জীবন। মাত্র 6 মাস আগে 3 বছরের বিবাহিত জীবনের ইতি ঘটেছে আমার স্বামীর মৃত্যুতে। আমার বয়স মাত্র 21 বছর, জীবন যেন এখানে থেমে গেল। তার মৃত্যুর পর তার ভাই বোনেরা আমাকে বাড়ি থেকে তাড়াতে যেন উঠে পড়ে লাগে। এ সমাজে টাকার কাছে বিচারও মিথ্যে হয়। তারপর দয়া করে আমার স্বামীর আপন সৎ ভাই আমাকে বিবাহ করেন। আমার স্বামীর নিজের আপন ভাই বোনেরা যেখানে আমাকে দয়া দেখালো না, সেখানে সৎ ভাই যে দয়া দেখালো, এটাই আমার ভাগ্য। আচ্ছা বলুন তো, দয়া করে বলতে হবে কেন? বিয়ে করে করতে হবে অহেতুক? ওনার জীবনও নষ্ট, আমারও জীবন নষ্ট। নির্ঘুম রাত কাটালো। সকাল 8টায় মেয়েকে নিয়ে বসে আছি। আমার শাশুড়ি ছেলেকে নাস্তা দিচ্ছেন। উনি আজ 11টার ফ্লাইটে দুবাইয়ে চলে যাবেন। উনি পেশায় একজন প্রবাসী। মেয়ে যাওয়ার সময় আমার মেয়েকে কোলে নিল আর বলল, তোমার কোনো চিন্তা নেই মামুনি, তোমার সব দায়িত্ব আমার। সবার থেকে বিদায় নিল, শুধু আমার চোখের দিকে তাকালো না। উনি চলে গেলেন। আমি শুধু নীরবে দেখছি। কবুল বলা স্বামী যতই যাই হোক, অদৃশ্য মায়ার টান কেমন যেন অনুভব করছি। আমার শাশুড়ি আমায় বললেন, রুমে যাও। আমি মেয়েকে নিয়ে রুমেই থাকলাম। ওনার সাথে সম্পর্ক এতটাও ভালো ছিল না। আমার সাবেক শাশুড়ির সাথে তাল মিলিয়ে কত ঝগড়া করেছি। আমার ছোট্ট শাশুড়িকে দেখলে কখনো সালাম দিতাম না। আসলে বিয়ের পর থেকে আমার সাবেক শাশুড়ি আর ননদ ননাসারা মাথায় ভালো করে ঢুকিয়ে দিয়েছিল, ওরা আমাদের শত্রু, ওদের সাথে ভালো ব্যবহার করবে না। ওদের সাথে তেমন দেখা হতো না, কারণ আমার শ্বশুর যথেষ্ট ধনী ছিল। দুই বউকে দুই বাড়িতে রেখেছেন, ওদের জায়গা জমি নিয়ে অনেক ঝগড়া হতো। তবে আমার সাবেক শাশুড়ি ছেলেমেয়েরাই ঝগড়া করতো বেশি, ওনারা করতো না। তবে আমার স্বামীর মৃত্যু ওনাদের অনেক সম্মান এবং ভাইদের অনেক ভালোবাসতেন। কখনো তাদের সাথে ঝগড়া বা দুই কথা বলেনি। দুপুরে আমার শাশুড়ি আমাদেরকে খেতে ডাকেন। আমি মেয়েকে কোলে নিয়ে খাওয়াচ্ছি। মেয়ে হঠাৎ করে কেঁদে ওঠায়। উনি বললেন, মেয়েকে আমাকে দাও, তুমি ভাত খাও। আমি খেয়ে আমার রুমে চলে আসি। এ বাড়িতে আসার পর থেকে শুধু রুমেই থাকি, কেউ কোনো কথা বলে না আমার সাথে, শুধু খেতে ডাকে, খাওয়া শেষ হলে আবার রুমে চলে যায়। রাত 8টার দিকে আমার শাশুড়ি মোবাইল কল দিয়ে ওসমান জানাই তিনি পৌঁছেছেন। আমি মেয়েকে খাবার বানাচ্ছিলাম রান্নাঘরে, তখন শুনতে পেয়েছি। তিনি আমাকে নিচ থেকে বলেননি। রুমে বন্দিদশা এভাবে কাটলেও আরও 7 দিন কোনো যোগাযোগ নেই। শ্বশুরবাড়িতে কেউ কথা বলে না আমার সাথে। আমার বাপের বাড়িতে ফোন দিলে মায়ের দায়সারাভাবে কথা বলে, আসি কি করবি, ঘরে তোর একটা অবিবাহিত বোন, 2জন ভাইয়ের বউ, একটা মেয়ে আছে, কিভাবে কি করবি? আফসোস আমার মা এই বাজে সময়টাকেও আমাকে একটু মানসিক সাপোর্ট পর্যন্ত করেনি। ঘৃণা হয় ওনার প্রতি আমার। সময় বহমান। 1 মাস চলে যায়। 1 মাস পর উনি ভিডিও করে শুধু একটু করে আমার মেয়েকে দেখেন, আর আমাকে আমার শাশুড়ির হাতে 2000 টাকা দেন। বলে উসমান দিতে বলেছে। আমি নিতে চাইনি। উনি রুমে এসে আমার মেয়ের হাতে টাকা দিয়ে গেছেন। আমি ঘর থেকে বের হতাম না, ছাদেও যেতাম না। আমাকে বিয়ে করেছে, এটা নিয়ে এলাকায় অনেক ছিছি পড়ে গেছে। কেউ আসলে রুম থেকেও বের হতাম না লজ্জায়। কারোর সামনে পড়লে অনেক অচেনা মানুষ, সাবেক স্বামীর ঘরে কত কথা বলেছি, কত সুখ দুঃখের আলাপ করেছি, লজ্জায় আর কথা বলতাম না। এর মধ্যে আমার মেয়ের অনেক ঠান্ডা লাগে। এত যত্ন করে রাখি, তারপরেও ঠান্ডা লেগে যায়। আমার শাশুড়ি অনেক বকা দেয় আমাকে। তারপর উনি অনেক সেবা করে এবং অনেক ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু মেয়ের অবস্থা খুব খারাপ হতে থাকে। হাসপাতালে ভর্তি করাতে হয়। 14 দিন আমার শাশুড়ি আর আমার দেবররা, ওনারা সাথে ছিলেন, অনেক সাহায্য করেছে। সবচেয়ে বেস্ট হাসপাতালে চিকিৎসা করেছি। 2 দিন আইসিইউতে থাকার পর আমার মেয়ে তার বাবার মতো আমাকে ছেড়ে চলে যায়। আমার মেয়ের বয়স ছিল মাত্র 1 বছর 2 মাস। মাটি আমার
মেয়ের বাবার পাশেই দেওয়া হয়, কারণ দুই পরিবারের একটা মাত্র পারিবারিক কবরস্থান। সন্তান হারিয়ে আমি যেন দিশেহারা। আমার সন্তান মারা যাওয়ার পরে আমার সাবেক শাশুড়ি বলল, পাপ সব পাপ। মা পাপ করলে সন্তানকে ধরলো। সাবেক ননসরা যা তা বলল। মানুষ যে কত খারাপ হয় তা আপনাদের ধারণার বাইরে। ওই সময়টাতে পরিবারের সবার চোখে বিষ আমি। আমার বেঁচে থাকাটা যেন অন্যায় একটা, তবুও বেঁচে আছি। আমার সাবেক শাশুড়ির সবাই খুব খুশি হলো আমার সন্তানের মৃত্যুতে। ওরা ছাড়া সবাই এলো আমার মেয়ের মৃত্যু জানা যায়। আমার মেয়ের মৃত্যুর পর আমাদের চট্টগ্রামের ঐতিহ্য হিসেবে 5 দিন বা কুলখানির আয়োজন করে আমার স্বামী এবং শাশুড়ি। আমার সন্তানের মৃত্যুর সময় আমার মা ভাইয়েরা এসেছিল। মোটামুটি তারা অনেক অপমানিত হয়েছে। তারা জানাজার পর চলে যায়, 1 মিনিটও থাকেনি। আসলে এটাই সত্যি অসম্মানজনক। আমার সাথে বিয়ের পর দুই পরিবার যেন আরও বেশি শত্রু হয়ে গেল। 7 দিন পর আমার স্বামী প্রথমবারের মতো আমার সাথে ফোনে কথা বলেন। আমি সালাম দিয়ে কান্না করে দিই। উনি আমাকে অনেকক্ষণ দেখলেন ভিডিও কলে। শুধু বললেন, আল্লাহ শান্তি দান করুন আপনাকে। আমার শাশুড়িকে বলল খেয়াল রাখতে আমার। এরপর কল কেটে দেয়। দিন কাটে রাত আসে, কিন্তু আমার পরিবর্তন হয় না। আমি নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছি। আম্মু আসছিল দেখতে আমাকে। শুধু আমার শাশুড়ি এত কথা বলেনি। আম্মু কিছু সময় থেকে আবার চলে যায়। আমি অনেক শুকিয়ে গেছি। রুমে বসে থাকতাম। কেউ কথা বলতো না। ফিরেও তাকাতো না। শাশুড়িও কথা বলতো না, শুধু খেতে ডাকতো। খেতে বলতো এইটুকু। বুঝতে পারছিলাম না কি করব। একটানা 5 মাস পর রুমে থাকতে থাকতে পুরো পাগল হয়ে গেছি। আমার ফোনও ছিল না। শাশুড়ির মোবাইল তেমন একটা ধরতাম না, তবে উনি আমার জন্য যথেষ্ট করতেন। পছন্দ হয়তো করতেন না, কিন্তু ঘৃণাও করতেন না তেমন। 5 মাস পর শাশুড়িকে বললাম, আমি কয়টা দিন বাপের বাড়ি গিয়ে থাকতে চাইছি, যদি আপনি অনুমতি দেন। উনি উত্তর দিলেন, ওসমানের সাথে কথা বলে জানাবো। আমি বললাম আচ্ছা। শাশুড়িকে বললাম, আপনার কাজে একটু সাহায্য করি। উনি বললেন, কোনো দরকার নেই, রুমে যাও। আমি রুমে এসে বসে থাকি। কী আর করবো, কী বা করার থাকতে পারে আমার। রাতে উনি বললেন, ওসমান অনুমতি দিয়েছে, গিয়ে 1 সপ্তাহ থেকে আসো। সকালে ভোরে রওনা দিবা, গাড়ি ঠিক করে দিব। রাতে আমার দেবরকে দিয়ে কিছু ফলমূল আর নাস্তা আনিয়ে রেখেছি। আমাকে হাতে 3,000 টাকা দিলেন খরচ করবার জন্য। ভোর 6টার দিকে সিএনজি আসে, কারণ উনি চাচ্ছিলেন না এলাকার কেউ আমাকে দেখুক। এমনিতে ছিছি করে, আবার নতুন করে কি নাকি বলে। 40 মিনিটের মধ্যে আমি পৌঁছে গেলাম বাবার বাড়ি। আল্লাহ, কী যে শান্তি লাগছিল আমার। অনেক দিন পর বাইরে বেরোলাম। আম্মু দাঁড়িয়েছিল বাড়ির সামনে, ভাবিরা সহ। আমি শাশুড়ির মোবাইল থেকে রাতে জানিয়েছিলাম, সবার সাথে কথা বলতে পেরে কী যে শান্তি লাগছে। শাশুড়িকে ফোন করে জানিয়েছি, মা আমি পৌঁছেছি। উনি বলেন ঠিক আছে, এটা বলে কল কেটে দেয়। আর কিছু বলেনি। আমি আবার সেই ছোট্ট হয়ে গেলাম। মনে ভুলেই গেলাম আমার এত দুঃখ কষ্ট। আম্মু ভাবিরা অনেক বেশি আদর যত্ন করলো। আম্মুকে বললাম আমাকে যেন একটা মোবাইল কিনে দেয়। আম্মু ভাইয়াদের বলল, বড় ভাই আমাকে 12,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দেয়। হাতে যা নিয়ে এসেছিলাম। প্রতিদিন মাগরিবের পর সবাই বেরিয়ে ঘুরতাম, এটা সেটা খেতাম সবাই মিলে। এরকম করতে করতে 10 দিন পার হয়ে গেলো। আম্মু জিজ্ঞাসা করতো, কখন যাবে শ্বশুরবাড়িতে? তো শাশুড়ি তো ফোনও করে না, তুই দিলেও ধরেও না। ওরা মনে হয় তোরে আর নিবি না। ভাবিরা সাহসা দিয়ে বলতো, নসিবে যা আছে তাই হবে। ভাবিরা আম্মুকে ডাক দিত আমাকে এসব না বলতে। হয়তো তারাও মনের অবস্থা বুঝতেছিল আমার। যতই হোক, আমারই তো পরিবার। আমি আবার সুখেই আছি। আমারও ফিরে যেতে ইচ্ছা করছে না। ওখানে ফিরে যাওয়ার কথা ভাবলেই কান্না আসে। আমার যেন ভীষণ অসম্মানজনক জায়গা। 12 দিন পর আমার শাশুড়ি কল দেয় নিজে থেকে। আমি সালাম দেই। উনি বললেন, কবে আসবা? আমি বললাম, মা কেমন আছেন? আপনাকে অনেক কল দিলাম, ধরলেন না যে। ইচ্ছে হয় নাই, ধরিনি। বেড়ানো শেষ হলে বলো, গাড়ি পাঠাবো। মা আর কয়েকটা দিন থাকি। উনি বলেন আচ্ছা। আমি সালাম দেওয়ার আগে উনি কল কেটে দিলেন। আমি আরও কয়েকটা দিন থাকবো, আমার ভালো লাগছে। এদিকে হাতে টাকা শেষ। বড় ভাই বিকেলে জিজ্ঞাসা করলো, কোথাও যাবো না আজকে? আমি বলি, না যাবো না। কেন, টাকা ফুরিয়ে গেছে? তো কী হয়েছে, চলো আজকে আমি ঘুরাবো। তারপর উনি আমাকে 1350 টাকা দিলেন লুকিয়ে, বললেন খরচ করো। আমি বললাম লাগবে না। তারপর জোর করে দিলেন। আমাকে আমার ছোট্ট বোন অনেক ছবি তুলে দিত। কত ঢং করে করে ছবি তুলছি হিসাব নেই। 6 মাস পর আমার শাশুড়ি দুপুরের দিকে আম্মুর মোবাইলে কয়েকটি কল দেয়। আমি ধরি নেই। ওনার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দেই। আমি বড় ভাবের সাথে পরামর্শ করছি, আর ফিরে যাব না ওই অসম্মানজনক জায়গায়। গিয়ে কী হবে, কিসের আশায় যাব? দুইটা ভাতের আশায়? এর চেয়ে চাকরি করে খাওয়া অনেক ভালো। পুরনো বান্ধবীর সাথে মেশা শুরু করি। আমার মা শুধু বলতো, কখন যাবি? বড় ভাই বলতো, মা আপনি আষাঢ়ে বিষ খাইয়ে মেরে ফেলুন। ওখানে কার আশায় কিংবা কিসের আশায় যাবে? আম্মু বলতো, এখানে আমাদের ঘরে আর কয়দিন খাবে? মানে আমার মায়ের যত চিন্তা। আমি সিদ্ধান্ত নিয়েছি, দরকার হলে গার্মেন্টসের চাকরি করে খাবো, তাও ওখানে ফিরে যাব না। 10 জনের 10 কথা শুনতে শুনতে আমি তিতো হয়ে গেছি। আমিও মানুষ, বাঁচতে চাই। এরকম করতে করতে 1 সপ্তাহ কাটলো। একদিন রাতে দেখি আম্মুর ফোন বাজছে। রাত 12টা হবে।
আম্মু রিসিভ করে আম্মুকে সালাম দিয়ে জিজ্ঞাসা করে কেমন আছেন। আম্মু বলে কে? আমি ওসমান। আম্মু বলে বাবা ভালো আছো, শরীর ভালো? উনি বললেন জি। তারপর উনি বললেন আমাকে দেওয়ার জন্য। আমি শুনে ঘুমের ভান ধরে থাকি। আম্মু ডাকে, আমি ফোন নিতে চাইনি, তারপরে নিলাম। কোনো কথাবার্তা ছাড়া উনি বললেন সকালে গাড়ি পাঠাবো, চলে যাবে। আমি বললাম আমি যাব না, আরও কয়েকদিন থাকবো। আমি কিছু শুনতে চাই না, সকালে গাড়ি আসবে, চলে যাবেন। এটা বলে কল কেটে দিলেন। আমি কান্না করতেছি, আমি যাব না, মরে গেলেও যাব না। আম্মু যা তা ব্যবহার শুরু করেছে রাতের বেলায়। ভাবিরা আসে রুম থেকে, আম্মুকে ডাক দেয় কিছু না বলার জন্য। সকালে সিএনজি আসে, আমার শাশুড়ি আম্মুর মোবাইলে অন্য নাম্বার থেকে কল দেয়। তারপর আম্মু বলে আপা একটু বেলা করে পাঠাবো, কারণ রাতে বলেছেন মেয়েকে খালি হাতে কি করে পাঠাই, এখন দোকান সব বন্ধ। আমার শাশুড়ি মানে না। আমি অনেক কান্না করি, আর যাব না। এত কাঁদছিলাম যে ভাইয়েরা সিএনজি পাঠিয়ে দেয়। আমাকে বলে আচ্ছা আজ যাইস না। বেলা 12টার দিকে বিদেশ থেকে আমার স্বামী ফোন করে আম্মুকে বলে আপনার মেয়ে এখন দিয়ে আসবেন, না হলে আমার ঘরের দরজা বন্ধ। ব্যাস, আম্মুর কান্নাকাটি গালাগালি শুরু হয়ে গেল। আমি না গেলে আম্মু বিষ খাবে। ঘরে আমার অবিবাহিত বোন, দুই ভাইয়ের বউ, মানে আমাকে পাঠাবেন। শেষে কি আর করার, কেঁদে কেটে রওনা হলাম। সাথে আম্মুর আমাকে মোবাইলে 300 টাকা রিচার্জ করে দিল, আর নাস্তা পানি নিয়ে আমাকে দিয়ে আসলো। ঘরে ঢুকে আমি শাশুড়িকে সালাম দিলাম। উনি আমার আম্মুকে বসতে বলল। সকালে পাঠাইলেন না কেন? গাড়ি পাঠিয়েছি। ওসমান আমার সাথে অনেক রাগারাগি করছে। আমার নাম্বার থেকে আপনার নাম্বারে কল যায় না কেন? এতবার দিলাম। আম্মু মোবাইল এগিয়ে দিয়ে বলল এত কিছু বুঝি না আপা, একটু দেখেন তো। আমি আর বলি নেই, ওনার নাম্বার যে কালো তালিকায় ফেলে রেখেছি। তারপর আম্মু চলে আসে আমাকে রেখে। আমি রুমে কি করব, একটু পর আমার শাশুড়ি মোবাইল নিয়ে আসে আর বলে কথা বলো ওসমান। আমি সালাম দেই। উনি বললেন নাটক করার জায়গা পাও না, তোমাকে আজ থেকে আর কোথাও যাওয়া বন্ধ। বাপের বাড়ি গিয়ে পাখা গজিয়েছে। আমি বললাম এখান থেকে কি করবো, এত অসম্মানিত হতে ভালো লাগে না। এখানে কিসের ভিত্তিতে থাকবো? আপনার সাথে তো আমার কোনো যোগাযোগ নেই বা সম্পর্ক নেই। কোনো ভিত্তিতে থাকতে হবে না। কাগজে কলমে আপনি আমার বউ, এই ভিত্তিতে থাকুন। এরপর কল কেটে দেয়। আমি রুমে বসে বসে ফোনে গান শুনতাম, সবার সাথে কথা বললাম। 300 টাকা শেষ। কাউকে দিয়ে রিচার্জ করাবো সেও সাহস হয় না। কেউ আমার সাথে কথাও বলে না। বড় ভাবিকে বলি, উনি আমাকে 500 টাকা রিচার্জ করে দেয়। আমার শাশুড়ি টুকটাককে হেল্প করতে চাইতাম, কিন্তু উনি দিতেন না। এভাবে কাটে কয়েক মাস। একদিন উনি অনেক অসুস্থ হয়ে পড়েন। আমি পুরো সব কিছু আমি সামলাতে শুরু করি। কাজ টাজ রান্নাবান্না শেষ হলে ওনার মাথাটিতে দিতাম, আর আমার ফোনে গানটা শুনতাম। একদিন উনি এই অবস্থায় ভিডিও কল দেয় আমার শাশুড়ির ফোনে। মার সাথে কথা বলছিল, ওইদিকে কান না দিয়ে ফোন টিপতেছি। কোনো একভাবে দেখে যে আমি ফোন টিপতেছি। উনি জিজ্ঞাসা করলেন আমি ফোন কোথায় পেলাম। আমার কাছে যে ফোনটা ছিল আমার শাশুড়ি এতদিন ওনাকে বলিনি। তখন শাশুড়ি বলে 5 মাস আগে বাপের বাড়ি থেকে আসার সময় আনি। উনি তো রেগে মেগে আগুন। শাশুড়ির সাথে চিৎকার চেঁচামেচি করে বলে ফোন কেটে দেয়, আর বলে এক্ষুনি যেন ফোন নিয়ে নেই। ওনাকে কেন এত মাস বলিনি আমার হাতে ফোন ছিল। ফোন কোন সাহসে ব্যবহার করতে গেছি। আমার শাশুড়ি বলল ফোনটা দিয়ে দাও, রাগারাগি করবে না। আচ্ছা থাক, দিও না, লুকিয়ে ব্যবহার করো তুমি, বা কি করবা একা একা। বিকালের দিকে আমার আম্মু আসলো বড় ভাই সহ। তারপর বললো ওসমান কল দিয়েছে দুপুরে। ফোন দিয়েছে কেন, এটা নিয়ে অনেক রাগারাগি করছে, ফোনটা দিয়ে দে। আমি ফোনটা দিতে চাইনি, কারণ সারাদিন একা একা কী করবো। আম্মু গালাগালি দিয়ে রাগারাগি করে নিয়ে নেয়। আমিও ওনার সাথে যেতে চাইছিলাম কয়টা দিন থাকার জন্য। আমার শাশুড়ি বলেছিল, কিন্তু ওসমানকে জানানোর পর উনি না বলল। আম্মুরা চলে যায়। শাশুড়ি অসুস্থ হলো, তিনিও আমাকে মেনে নিতে শুরু করলেন। টুকিটাকি কথাবার্তা হলেন, ওনার কাজে হেল্প করি অনেক। এর মধ্যে ওসমানের মেজো ভাই দুবাইয়ে নিয়ে যাই। স্বামীবিহীন শ্বশুরবাড়িতে কাটালো প্রায় 70 মাস। শুধু শাশুড়ির সাথে এক রুমে বন্দি জীবন, অনিশ্চিত জীবন আমার। দুই 2 বছর প্রবাস জীবন কাটানোর পর উনি ছুটিতে আসবেন। আসার আগে আমার শাশুড়ি আমায় জিজ্ঞাসা করলেন আমার কি লাগবে বলার জন্য। ওসমান বলেছে। আমি বলেছি কিছু লাগবে না। দুপুরে রান্নার সময় উনি ভিডিও কল দেয় ওনার মাকে। আমি পাশেই ছিলাম। তখন উনি জোরে জোরে বলতে লাগলেন, মা কারো কিছু লাগলে বলতে পারো, আমার আবার সব প্যাকিং করতে হবে। পরে বললে আর পাবো না, কিন্তু এনে প্যাকিং করব। আমি মজা করে বললাম আপনি সুস্থ মতো আমার কাছে ফিরে আসলেই হবে, আর কিছু লাগবে না। উনি আর আমার শাশুড়ি থম খেয়ে গেলেন এমন কথা শুনে। আমি এটাই বলে রুমে দৌড়ে চলে আসি। 2 দিন পর উনি আসবেন। আমি ওনার রুম নিজে হাতে পরিষ্কার করে বিছানার চাদর বদলে গুছিয়ে দিয়ে আসি। ওনার ছোট্ট ভাই এয়ারপোর্টে গেলেন ওনাকে আনতে। আমি সুন্দর করে সেজেগুজে অপেক্ষায় আছি উনি আসার। আমার স্বামী অপেক্ষা তো করবই। উনি ঘরে ঢুকলেন, ওনাকে দেখে আমার বুকটা কেঁপে উঠল। 2 বছর আগের উনি আর আজকের আগের উনির মধ্যে অনেক তফাৎ। অনেক বদলে গেছি। মোটা হয়ে গেছে, আরও বেশি সুন্দর হয়ে গেছে। উনি এসে ওনার মাকে জড়িয়ে ধরলেন। আমি সালাম দিই ওনাকে, উনি সালাম দেন। তারপর উনি রুমে ফ্রেশ হতে গেলেন।
মা টেবিলে খাবার দেন, তখন বিকেল হয়ে গেছে। উনি ফ্রেশ হয়ে এসে হালকা কয়েকটা ভাত খান। তারপর উনি ওনার রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে গেলেন। আমার এদিকে একটু ফিরে তাকালেন না। আমার চোখে পানি উপচে পড়ে কেন জানি না। আমি রুমে এসে সব সাজগোজ ধুয়ে ফেলি, তারপর সবচেয়ে পুরনো জামাটাই পরি। ওনার দিকে আর ফিরে তাকাবো না। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমার এখানে একটুও থাকতে ইচ্ছা করছে না। একটু বাপের বাড়িতে গেলে শান্তি পাতাম। সনাতনা দিকে ওনার নানার বাড়ি মেহমান আসবে, তাই নাস্তা বানাতে রান্নাঘরে গেলাম। নুডলস, সেমাই, ফিরনি, হালিমা রান্না করি, আর আসলে ফলমূল কেটে দেবো। সব রেডি করতে করতে মাগরিব হয়ে গেলেও ওনারা চলে আসেন। ওনারা আসার সাথে সাথে আমি ওনাদের সামনে গেলাম। রান্নাঘর থেকে সব নাস্তা রেডি করে দিচ্ছি, মা নিয়ে যাচ্ছেন। ওনাদের সাথে সম্পর্কটা আমার এতটা ভালো হয়নি যে দূরত্ব তো আছেই। ওনারা রাতে থাকবেন, আমি রাতের রান্না বসালাম। আমাকে আমার শাশুড়ি মা করতে মানা করছেন, তারপরে করছি, কারণ রুমে বসেই বা কী করব। উনি ঘুম থেকে উঠলেন রাত 9টার দিকে। উঠে হালকা চা খেলেন আর সবার সাথে কুশলাদি বিনিময় করলেন। আমি ওনার সামনেও পড়লাম না। রাত 11টার দিকে সবাইকে খাবার দিলাম। আমি জাস্ট রান্নাঘর থেকে বেড়ে বেড়ে দিচ্ছি, আর মামি শাশুড়ি আর খালা শাশুড়িরা নিয়ে যাচ্ছেন। উনি এখন খাবেন না, পরে খাবেন। আমার আর রাতের ভাত খেতে ইচ্ছে করলো না। তারপর সবার সামনে বললাম খেয়েছি। রান্নাঘরে কাজ গুছিয়ে রুমে চলে গিয়ে ঢুকলাম, আর ওনারা সবাই ওনার রুমে। উনি ওনার ব্যাগ খুলতে লাগলেন, সবার জন্য কী এনেছে না এনেছে। আমাকে কেউ একটুও ডাকলো না, অবশ্য ডাকলেও আমি যেতাম না। মনকে বুঝ দিলাম উনি তোমার কেউ না, কিসের আশায় করছো। ওনার থেকে আজ 2 বছর একটা কথাও বলেনি তোমার সাথে, কোনো বউয়ের অধিকার দেয়নি, শুধুমাত্র দয়া দেখেছে। গতকাল রাতে ওনার আসার আনন্দে সারা রাত ঘুম হয়নি। বিছানায় গা এলিয়ে দিতে কাঁদতে কাঁদতে ঘুম চলে আসে আমার। আলহামদুলিল্লাহ, একটি শান্তির ঘুমায়। সকালে একটু ঘর ঝাড়ু দিয়ে রাতের বাসি খাবারের প্লেটগুলো ধুয়ে ফেলি, তারপর সবার জন্য নাস্তা রেডি করি। সবাই একে একে ঘুম থেকে উঠে আর নাস্তা করে বসে গল্প গুজব করে। আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিই। সকালে আমার শাশুড়িকে বললাম, মা উনি এসেছেন, এখন সব মেহমান আসবে, আমার খুব আনইজি লাগছে, আমি কয়টা দিন আমার বাপের বাড়ি থেকে আসবো। মা বলল, আচ্ছা ওসমান উঠুক, আমি বলবো, ও অনুমতি দিলে তুমি যেও। উনি উঠলেন ঘুম থেকে দুপুর 2টা বাজে। উঠে আর নাস্তা খেলেন না, সবার সাথে ভাত খেয়ে ফেলেন। সবার ভাত টাত খাওয়া শেষ হলে বিশ্রাম নিতে গেলো। আমি আস্তে আস্তে মায়ের রুমে ঢুকলাম। দেখলাম উনি আর মা বসে গেছেন। দুজনের চোখাচোখি হলো। আমি চলে আসলাম। তখন মা বললো, কিছু বলবে? তখন বললাম, মা সকালে বলেছিলাম যে। তখন বললো, ও ভুলেই গেছি। উনি ওনার মাকে বললো, মা কাউকে কি জামা কাপড় কিনে টিনে দাও না, এমন পুরনো জামা কাপড় পরে হাঁটে কেন? আমি বললাম, গরমের জন্য। এটা বলে চলে আসি। একটু পর মা রুমে এসে বলল, ওসমান যেতে মানা করেছে। এবার আমি কান্না করে দিয়ে আমি বললাম, মা আমি 2টা দিন থেকে আসি না, আমার খুব বাড়ির জন্য মন জ্বলছে। তখন বলল, ওসমান রুমে আছে, গিয়ে বলো। আমি ওনার রুমে গিয়ে মাথা নিচু করে বলি, আজ 1 বছরের উপরে বাবার বাড়িতে যাই না, আমি আজকে একটু যাই, আমার খুব মন জ্বলছে। কান্নার জন্য বলতে পারছিলাম না। উনি বিছানা থেকে উঠে হাত ধরে আমাকে ওনার পাশে বসালেন। আমার যেন কান্না আরও ফেটে পড়ছে, বুক ফেটে যাচ্ছে। চিৎকার করে বলতে পারছি না, এত অবহেলা করলে বিয়ে করেছেন কেন আমাকে। উনি উত্তর দিলেন, তখন যেতে হবে না। এত জোরে কান্না করে দিয়ে বললাম, একটু যাই না, সকালেই চলে আসব, দরকার হলে রাতে চলে আসব, একটু করে যাই না। উনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিলেন, তারপর চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, আচ্ছা যাও, সকালে চলে আসিও। তারপর ওনার মাকে ডাক দিয়ে বলেন, ওরে যাওয়ার সময় আমি যা আনছি তার থেকে অল্প অল্প সব দিও ওর বাপের বাড়ির জন্য। আমি অনেক দিন থাকার প্রস্তুতি নিলাম, অনেক জামা কাপড় নিলাম। তারপর ওনার ছোট্ট ভাই সিএনজি ডেকে নিয়ে আসলো, সাথে নাস্তা কিনে নিয়ে আসলো, ও আমাকে দিয়ে আসবে। আমি চলে এসেছি বাবার বাড়িতে। মা ভাবি সবাই বাড়ির সামনে দাঁড়ানো। গিয়ে তো সেই খুশি, সব দুঃখ শেষ। পরের ছেলে কেন আমায় এত কষ্ট দিবে। আমার দেবরকে আম্মু জোর করে নাস্তা খাওয়ালো। আমার দেবর নাস্তা খেয়ে চলে আসে। ছোট্ট ভাবি দুষ্টু করতে বলল, কাল জামাই আসলো, ভালো করে আদর্শ অং না খেয়ে চলে আসলো। বড় ভাবি ছোট ভাবির দিকে চোখ বড় বড় করে তাকালো। এরপর ছোট্ট ভাবি চুপ হয়ে গেল। আর যেতে হবে না, ওখান থেকে বাদ দাও। এসো তো। ভাবিদের সাথে বোনদের সাথে দুষ্টামি হাসিতে ভুলে গেলাম। আম্মু আলমারি থেকে আমার মোবাইলটা বের করলাম, তারপর চার্জে দিলাম। সবাই মিলে সনধ্যান পর হাঁটতে বের হলাম। তারপরও মাথায় শুধু আসছিল, উনি কি আমায় মনে করেছেন? ওনার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে কি মায়ায়। ভাবিরা বুঝতে পেরে অনেক সঙ্গ দিল আমার। সারা সন্ধ্যা হেঁটে রাতের দিকে ঘরে ফিরলাম। মা রান্না করে রেখেছিল, তাই এসে আর ভাবিদের কষ্ট করতে হয়নি। কেটে গেল 7 দিন, অথচ পরের দিন আমার যাওয়ার কথা ছিল। ইচ্ছে করে আমি ওই বাড়িতে গেলাম না। 7 দিন পর শুধু কান্না আসতেছিল। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বললাম, আম্মু আমার জীবনটা এমন কেন, আমি কিসের আশা যাব ও বাড়িতে। মাও বলল, 2 বা 3 মাস পর তোর বোনের বিয়ে নামাবো, তারপর তোর আর যেতে হবে না। আর একটু কষ্ট কর, 3 মাস ধৈর্য ধর, তোর বোনের বিয়েটা দিয়ে ফেলি। এদিকে আমার বোনের জন্য একটা প্রস্তাব আসে। ছেলে সৌদিতে থাকে, কোনো দাবি দেওয়া নেই, শুধু একটাই সুন্দর মেয়ে চাইছে তারা। মাশাআল্লাহ, আমার ছোট্ট বোন ভীষণ সুন্দরী, বিয়ে ফাইনাল হবে এমন।
15 দিন পর রাতের বেলা ওসমান আসলেন আমাদের বাড়িতে। হাত ভর্তি বাজার ব্যাগ, সবার জন্য জামা কাপড় পানি নিয়ে এসেছেন, সাথে করে আমাকে নিয়ে যাবেন। আম্মু অনেক খুশি হয়ে ওনাকে দেখে। আম্মু আর ভাইয়েরা জোরাজুরি করলো আজকে রাতটা আমাদের ঘরে থাকার জন্য। উনি থেকে গেলেন। রাতে সবার খাওয়া দাওয়া শেষে যে যার রুমে ঘুমাতে গেলেন। উনিও ঘুমাতে গেলেন। শুধু আমি রুমে যাচ্ছি না, আমি আম্মু আর বোনের সাথে ঘুমাবো। কিন্তু ভাবিরা জোর করে আমাকে ওনার রুমে পাঠালেন। আমি রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিই, এমনি পর্দা দিই। তারপর ওনাকে বলি, কি করব, আপনার সাথে থাকতে, এক রুমে থাকতে বলল। আমি আসতে চাইনি, আমাকে জোর করেই পাঠিয়েছে। আচ্ছা আসো, পাশে শুয়ে পড়ো, বাতি নিভিয়ে দাও। বাতি নিভালে তোমাকে দেখব কিভাবে? বউ দেখতে হবে ভালো করে, আসো পাশে। ওনার কথা শুনে শরীর শিহরণ বয়ে গেল। আমি আস্তে আস্তে খাটের এক পাশে শুয়ে পড়লাম। উনি কোমর ঝরিয়ে আমাকে ওনার কাছে টানছে, বললে আর দূরে দূরে রাখতে ইচ্ছে করছে না। পাশে এমন একটা বউ থাকলে কোনো পুরুষ কি ঠিক থাকতে পারে? উনি আমার পিঠে ওনার মুখ ঘষতে লাগলেন। আমি তখন বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমাকে ওনার দিকে ফেরালেন। আমার চোখে চোখ রেখে বললেন, আর দূরে রাখতে ইচ্ছে করছে না। আমি নিশ্চুপ। উনি আমার ঠোঁটে ঠোঁট রাখলেন। আমার নিঃশ্বাস বন্ধ হয়েছিল, ওনার থেকে ছুটতে চাইছিলাম, কিন্তু উনি আমাকে দু হাতে জড়িয়ে ধরে রাখলেন। এবার চোখে পানি ছেড়ে দিলাম। উনি আমায় ছাড়লেন। আমি বললাম, প্লিজ আর না। আমাদের দেশে কোনো ভবিষ্যৎ নেই, আর কাছে আসবে না। কালকে আপনাদের ঘরে গেলে সব ভুলে যাবেন। আমি এমন মর্যাদা আমার বাপের বাড়িতে চাই না। আমার স্বামীর ঘরে স্বামীর পাশে স্বামীর সোহাগে পরিপূর্ণ হতে চাই। উনি বললেন, তবে চলো, এক্ষুনি এখানে আর থাকতে ইচ্ছা করছে না। তখন রাত 12:30। আমি বললাম, এত রাতে? পাগল আপনি, সকালে। আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটে চুমু খেয়ে বললেন, আমার ঘরেই আমার শখ পরিপূর্ণ করব। উনি আম্মুর মোবাইলে কল দিলেন, আম্মুকে রুমে আসতে বললেন। আমায় বললো, বোরখা পরে তাড়াতাড়ি রেডি হও, আর কিছু নিতে হবে না, সকালে ভাই এসে সব নিয়ে যাবে। আম্মু রুমে আসলো। আম্মুর থেকে বিদায় নিয়ে ঘর থেকে বের হলাম। এভাবেই যেতে দিতে চাইছিল না, কিন্তু ওনার জোরাজুরিতে আটকে রাখতে পারলেন না, আর উনি ঘরের আর কোনো কাউকে ডাক দিলেন না। নিস্তব্ধ রজনী, পুরো রাস্তা খালি, শুধু উনি আর আমি পাশাপাশি হাঁটছি, ওনার হাতের মুঠোয় আমার হাত। আমি বললাম, কাছেই যখন টানবেন তাহলে ঢং করছেন কেন? বিদেশ থেকে আসতে পর্যন্ত আমার সাথে কথা বললেন না, কিছু পাত্তা দেন। উনি দাঁত দেখে হাসছেন। উফ, এই প্রথম আমি আমার স্বামীর হাত ধরে আসছি, সে এক অন্যরকম অনুভূতি। তোমাকে যে কিছু খাওয়াবো সেই সুযোগ নেই, সব দোকান বন্ধ, একটা গাড়িও পাচ্ছি না, হেঁটে হেঁটে যেতে হবে। ভালোই তো লাগছে আপনার সাথে হাঁটতে। আচ্ছা একটা প্রশ্ন করি আপনাকে, বিয়ে করছেন কেন আমাকে? সমাজে এত মানুষ এত কথা বলে, গায়ে লাগে না? আপনার সৎ ভাই বোনেরা কত কথা বলে, কত অপমান করে কথা বলে। আমার জন্য অনেক ছোট হতে আপনাকে বিয়ে করছি কেন? উত্তর নাই। তবে ভাইয়ের কথা রেখেছি, বলেছিলাম আমাকে আমার মেয়েটা বউটাকে দেখিস। মনে হলো বিয়ে করলেই ভালোভাবে দেখতে পারবো, তাই করেছি। তারপর মেনে নিতে পারছি কিনা জানি না, তবে টান এবং মায়া অনুভব করি। তোমাকে ভালোবাসবো, ভীষণ ভালোবাসবো, আর দূরে রাখবো না। দেখেন, এভাবে তো হয় না। জীবন, বয়স, সময় কোনোটা থেমে নেই। আমাকে ভালো না লাগলে বাদ দেন, কিন্তু দূরে রাখিয়েন না। আর একটু দূরে থাকতে চাইছি না, ইনশাআল্লাহ। আমার আজকের রাতটা সারা জীবন মনে থাকবে। এই প্রথম স্বামীর সাথে এত সময় কথা বলা, পাশাপাশি হাঁটা, হাতের রাতটা। আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ প্লিজ সময়টা থামিয়ে দাও। বাকি জীবন এভাবে থাকতে চাই ওনার পাশে। অনেক দূর হাঁটতে হাঁটতে অবশেষে একটা রিক্সা পেলাম, কিন্তু ভাড়া দ্বিগুণ। উনি আর দামাদামি করলেন না। উফ, আমার পাশাপাশি রিক্সায় ভাবা যায় যে লোক আমাকে পাত্তা দিত না, তার সাথে পাশাপাশি রিক্সা চালাকালীন আমার শাশুড়ি, উনি ফোন করেছেন দরজা খোলা রাখতে, বললেন এখানে ঘুম আসছে না, তাই চলে আসতে দিই। রিক্সা থেকে নেমেই আসি, ঘরে আমার রুমে চলে আসি। আমার শাশুড়ি আগেই দরজা খুলে রেখেছেন। এসে বোরকা খুলে একটু ফ্রেশ হয়ে নিলাম। ওনার রুমে আর গেলাম না, আমার রুমে শুয়ে পড়লাম। আর লজ্জা পাচ্ছে, চোখে ঘুম নামলো আমার। হঠাৎ মনে হলো কেউ আমাকে জড়িয়ে দিয়েছে, লাফ দিয়ে উঠলাম। উনি বললেন, আরে আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে, উনি, তুমি ঘুমিয়ে গেলা? আমি আবার ওনার পাশে, ওনার বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়লাম। আজ বহুদিন পর মহাকালের ঘুম ঘুমেছি। সকালে উঠতে একটু লেট হলো। ঘুম ভেঙে দেখলাম উনি ঘুমাচ্ছেন। এই প্রথম ওনার ঘুমন্ত চেহারা দেখলাম। নাক ডাকতেছে। উঠে রান্নাঘরে গেলাম, শাশুড়ি তরকারি করছে। আমাকে বলছে, গোসল না করে রান্নাঘরে ঢুকলে? আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। গোসল করার মতো কী হলো? পরে মাথায় আসলো উনি তো পাশে ছিলেন। কি লজ্জাটা পেলাম, দুরু। এটা কোনো কথা? শাশুড়ি আর কিছু না বলে হুদাই কোনো কারণ ছাড়া গোসল করলাম। আমি গোসল ছেড়ে রুমে আসতে দেখি উনি উঠে গেছেন। উনি থেকে আমাকে জড়িয়ে ধরে বললেন, এত সকালে গোসলের কাহিনী কি? আমি বললাম, দুপুর হয়ে গেছে, কি আজে বাজে বকেন, আল্লাহ মালুম। উনি আমার গলায় চুমু খেয়ে বললেন, তাও ঠিক, নাস্তা দাও, খিদে লাগছে। আমি রান্নাঘরে গিয়ে নাস্তা গরম করে ওনাকে টেবিলে দিলাম। উনি খেতে বসছেন আর আমাকে ডাকতেছেন খাওয়ার জন্য। ঘরে শাশুড়ি আছেন, আমি আর লজ্জায় যাইনি, রান্নাঘরে করে খেয়ে ফেলেছি। আল্লাহর কাছে বারবার শুধু আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহ যেন আমার এবার সুখ দিলেন।
দুপুরে রান্না বসালাম। এর পাশের বাড়ির এক চাচি আসলেন, আমায় খোঁচা মেরে বলেন, আগের ঘরে বাচ্চাটাও মারা গেছে, এবার একটা বাচ্চা নিও। আসলে আমাকে অনেক বেশি কটু কথা সহ্য করতে হয়, সহ্য করছিও কম বেশি। তবে আমার শাশুড়ি যতটা পারেন আমাকে আগলে রাখেন। বিকালের দিকে আমার শাশুড়ি আমায় বললেন, তোমার রুমটা তো ছোট, তুমি তোমার কাপড় চোপড় সব নিয়ে ওসমানের রুমে চলে যাও। অহেতুক দুজন দু রুম দখল করে থেকে একটা রুমে থাকো। পরে আমি আমার জিনিসপত্র সব আস্তে আস্তে ওনার রুমে নিয়ে গেলাম। আজ থেকে সবসময় আমি আমার স্বামীর সাথে থাকবো। উনি বলেন, কি আমার সাথে বেশি থাকার ইচ্ছে নাকি? থাকবো না তো স্বামীর সাথে? একই রুমে একই বিছানায় থাকা সুন্নত। উনি আমার ঠোঁটে চুমু খেয়ে বলেন, বউয়ের কাছাকাছি থাকাও সুন্নত। সেই রাতে আমি ওনাতে পরিপূর্ণ হয়েছি, সত্যিকারের ওসমানের বউ হয়েছি। কেটে গেল 1 সপ্তাহ। আমার ছোট্ট বোনের বিয়ে ঠিক হয়েছে। ছেলে প্রবাসী, দেরি করতে চাইছে না। খুব তাড়াহুড়ো করে হয়ে গেল আমাদের ঘরের সবাই। আমি ওনাকে বললাম, কয়টা দিন গিয়ে থাকি, ওদের হেল্প হবে। উনি আমাকে যেতে দিলেন না, বললেন, তোমাকে যেতে হবে না, তোমাকে না দেখলে শান্তি শান্তি লাগে না। উনি যান গিয়ে অনেক কাজে হেল্প করে দিয়ে আসেন, বিকেলে চলে আসেন। আমাকে আমার শাশুড়িকে নিয়ে গায়ে হলুদের দিন গেলেন। 2 দিন থেকে বোনের বিয়ে খেয়ে তারপর সাথে করে নিয়ে এলেন। আলহামদুলিল্লাহ এর মধ্যে গর্ভধারণ করি। উনি আর আমার শাশুড়ি খুব খুশি হয়েছেন। এদিকে ছুটির শেষের দিকে উনি যেন আমাদের মগ্ন, ছেড়ে যেতে চাইছেন না। আমার চেক আপ করিয়ে নিয়ে যেতে চাইছেন। ঘর ভর্তি হুদায় খাবার এনে রাখতো, অথচ তেমন কিছু খেতে পারতাম না। উনি বিদেশে যাওয়ার আগে দিন আমাকে জড়িয়ে ধরে কী যে কান্না, আমার মায়াতে পড়ে গেছেন। কত করে গেলেন আমার টেক কেয়ার আর আমার শাশুড়িকে, তার ছোট ভাইকে। রাতে আমাকে শাশুড়ির সাথে ঘুমোতে বলছেন, একা থাকতে নিষেধ করছেন। যাওয়ার সময় আমাকে শাশুড়ির হাতে দিয়ে যান। উনি চলে গেলেন। যাওয়ার পর ওনাকে ভীষণ মিস করতাম। সারাক্ষণ আমাকে ভিডিও কলে লাইনে রাখতেন, হুদায় রাখতেন, কাজে আছেন তাও লাইনে রাখতেন। এদিকে আমার 7 মাসের পার হয়। আমাকে দেখে পুরো বোঝা যাচ্ছে আমি গর্ভবতী। আমার সাবেক শাশুড়ি আর ননাসরা আমাকে যা তা গালাগালি করতেন। আরও বলল, তোর মরা বাচ্চা হোক। কত যে অভিশাপ ওরা আমাকে দিতে হিসাব নাই। আমার শাশুড়ির সাথে অযথা ঝগড়া করতো। ওনাকে কান্না করে করে ফোন করি, কারণ আমার আর সহ্য হচ্ছিল না। ওনার সেই যে রাগ ওদের উপর ঝাড়লো, এমন আর সামনাসামনি কখনো বলার সাহস হয়নি। তবে পেছন থেকে অনেক কথা বলতো, যা আমার কানে আসতো। দেখতে দেখতে 9 মাস পার হলো গেলো। আমার ওনার মতো দেখতে একটা ছেলে হলো, আলহামদুলিল্লাহ সবাই ভীষণ খুশি। এর মধ্যে আমার মেজো দেওর আসলো বিদেশ থেকে। উনি যে ছেলের জন্য কত কিছু পাঠিয়েছেন তার কোনো হিসেব নেই। আমার ছেলেটা ঘরের সবার চোখের মণি। আমি শুধু খাওয়াতাম, তার চাচারাই তার জামা কাপড় সব ধুয়ে দিত। মেজো দেওরের বিয়ে ঠিক হল, ঘর ভর্তি কাজ। তাও আমার শাশুড়ি আমাকে একটা কাজ করতে দিত না, আমাকে মাথায় করে রাখতো। খুব জাঁকজমকপূর্ণভাবে আমার মেজো দেওরের বিয়েটা সম্পূর্ণ হলো। অনেক বড় অনুষ্ঠান করেছে, কারণ আমার শাশুড়ি তার বড় ছেলের বিয়েতে কোনো রকমের শখ পূরণ করতে পারেনি। আমি শুধু আমার ছেলের যতটা পেরেছি লোকচক্ষুর আড়াল ছিলাম, কারণ মানুষের সামনে ভীষণ লজ্জা পেতাম। আর সামনাসামনি বা পিছনে আমাকে অনেক রকম কটু কথা বলতো। আমি মেনে নিয়েছিলাম, এভাবে আমাকে এখন জীবন পার করতে হবে, এটাই আমার নিয়ম, আমার নসিব। মেজোদারের সময় বাইরে প্যান্ডেলে খেতে বসি, ঘরেই খেয়েছি, এবং মেজোদারের সাথে কোনো ছবিও তুলিনি স্টেজে। আমাকে ডেকেছিল, আমি ছেলের অজুহাতে যাইনি। আমার পরিবারকেও দাওয়াত দিয়েছিল। আম্মু আর ভাবিরা ভীষণ লজ্জিত। এই প্রথমবারে আমার ভাবিরা এসেছিল আমার শ্বশুরবাড়িতে। কোনো রকম খাবারটা না খেয়ে চলে যান। আমি জাস্ট নতুন জামাকাপড় পরেছিলাম, তেমন সাজিনি। আমার স্বামীকে আমাকে ভিডিও কল দিয়েছিল। তিনি জিজ্ঞাসা করেন, তোমার দেবরের বিয়ে তুমি সাজো নাই কেন, এমন সাদামাটা কেন? তখন বলেছিলাম, ছেলে জ্বালাইতেছে এই জন্য। আচ্ছা আমি এখন রাখছি, ছেলেকে ঘুম পাড়াবো। অবুক আর বউ, ও ফোন রাখি না দিতে চাও? অজ্ঞ বউ আর ননাই আর হালিজা, আর পরাণ কি হইয়া দেয় তোমার? তোয়ারে হেনে হি হেদে চাই হুম। আমার চোখের পানি টপ টপ করে পড়ে গেল সব। আমি বললাম, আমার নসিব যে সব কি বলবো আপনাকে, আপনার সৎ ভাইয়ের বউ ছিলাম, এখন আপনার বউ। সমাজ কি আমাকে ভালো চোখে দেখে? উনি বললেন, থাক মন খারাপ করিস না, আল্লাহ ভরসা রাখ, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমাকে ভরসা বিশ্বাস দিয়ে ফোন রেখে দেন। বিয়ের বাড়ির অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ ভালোভাবে শেষ হচ্ছে। বিদায়ের পর আমার মেজদাও শ্বশুরবাড়ির লোকজনের সামনে তেমন যেতাম না। আমার মনে হতো তারা আমার দিকে কেমন কেমনভাবে তাকাতো। ওদের আত্মীয় স্বজন সবাই আসতো, সবাইকে আমার কাহিনী ওরা বলে বেড়াতো। আমার শাশুড়ির মধ্যে 2 বউয়ের মধ্যে অনেক তফাৎ করতে দেখেছি। উনি আমায় চাইতে ওনার মেজো ছেলের বউকে কদর মহব্বত বেশি করতেন। যতই হোক আমি তেমন মাথায় নিতাম না। আমি আমার ছেলেকে নিয়ে থাকতাম। আমার মেজোদারের বউ ভীষণ সুন্দরী, 17 বছর বয়সী এক যুবতী। 20 ভরি সোনার গহনা দিয়ে ঘরে তুলেছেন, আর আমার একটা নাকের ফুলও ছিল না। আমার এতটাই দুর্ভাগ্য যে স্বামীর থেকে একটা নাকের ফুলও পাইনি। অবশ্য ওনাকে কখনো বলিনি। দিনকে দিন আমি বুঝতে পারলাম আমার প্রতি অবহেলা, অবিচার শুরু হলো। খাবার হতে শুরু করে সব কিছু। আমার শাশুড়ি যখন বাইরে যেত, আমার মেজো জায়ের জন্য কিছু না কিছু আনতো। আমার জন্য আনতো না, আমার ছেলের জন্য আনতো না। আমার মেজো জা খুব একটা বেশি আমার সাথে কথা বলতেন না, আমি বলতামও না। আমি বললেও 2 একটা কথার উত্তর দিত।
সারাক্ষণ আমার শাশুড়ির সাথে থাকতো। ওরা সবাই মিলে ঘুরতে যেত, নতুন নতুন বিয়ে হয়েছে, আত্মীয় স্বজন বাড়িতে দাওয়াত যেত। আমি আর আমার ছেলে ঘরেই থাকতাম। আমার ছেলেকে আর তেমন একটা কদর করতো না। আমি আমার নিয়তি মেনে নিয়েছি। ধীরে ধীরে আমার স্বামী আমাকে ফোন করা কমিয়ে দিল। এত ভালোবাসা দেখিয়েছিল, সে এখন খুব একটা খবর নেই। আমি কল ধরলেও তেমন একটা ধরতো না। বাচ্চার ছবি পাঠাতাম, কিন্তু উনি সিন করে রিপ্লাই দিত না। অনেকবার কল দিলেও একটা কল ধরতো, বলতো বিজি আছি, পরে কথা হবে। বুঝতে পারছি আমাদের আর কদর নেই এ বাড়িতে। আমি মাকে বললাম, মা আমি কয়টা দিন বাবার বাড়িতে থেকে আসি। উনি বললেন আচ্ছা। আমি আমার বাচ্চার বাবাকে ভয়েস দিলাম, মেসেঞ্জারে দিয়েও কথা বলছি যে বাপের বাড়ি কয়টা দিন যাচ্ছি, বাড়িতে থাকবো। বাবার বাড়িতে 1 মাস ছিলাম, কারো কোনো খোঁজ খবর পর্যন্ত নেই। তারপর কি নিজে থেকে ছেলেকে নিয়ে চলে আসি। আসার পর আমার আর পাত্তা আর গুরুত্ব নেই। এদিকে উনি ওনার ছেলেকে বলতে শুনেছি যে বাবা জীবনটা আবার শুরু কর, এই মেয়েকে নিয়ে তোর দিন যাবে না। বুঝতে পেরেছি আমার এই সংসারে ভাঙন হয়তো শুরু। এভাবে অবহেলায় কেটে গেল 6 বছর। এর মধ্যে মেজো দেওরের 2টা ছেলে মেয়ে হলো। ওরা দুবাই গিয়ে আমার শাশুড়িসহ 1.5 বছর থেকে আসে। এই 6টা বছর আমার স্বামী আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। মাঝে মাঝে তার মায়ের মোবাইল থেকে আমার ছেলেকে দেখতো। আমার শাশুড়ি দুবাই থেকে আসার সময় ছেলের বাবা কিছু খেলনা দিয়েছিল ছেলের জন্য। আমার শুধু কান্না আসতো। অনেক কেঁদেছি তাহাজ্জুদে, অনেক বলেছি, কিন্তু আমার নসিব বদলায়নি। একটা সময় মনে হলো এভাবে জীবন যাবে না। আমি আমার ছেলেকে নিয়ে চলে আসি আমার বাবার বাড়িতে। আমার বাবার বাড়িতে আসার 1 সপ্তাহ পর শুনি আমার স্বামী এসেছেন এবং দ্বিতীয় বিয়ে করছেন অল্প বয়সী এক অতি সুন্দর মেয়েকে, 10 ভরি গোল্ডের গহনা। আফসোস, ভালোবাসার রূপ বদলায়, এভাবে বদলাবে বুঝতে পারিনি। সেদিন শুধু আমার ছেলেকে জড়িয়ে ধরে কেঁদেছি। ওনার অনেক ইমুতে কল দিয়েছি, রিসিভ করিনি। ভয়েস দিয়েছি, বলেছি আমাকে যদি না রাখবেন তবে আমার জীবনটা এটুকু সময় নষ্ট করলেন কেন? আমাকে কেন অপেক্ষা করিয়েছেন? আমার প্রশ্নের কোনো উত্তর নেই। ভাইদের সহযোগে ছেলেকে স্কুল ভর্তি করেছে। আমি ভীষণ ভেঙে পড়েছিলাম। আমার কলিজাটা ছিঁড়ে যেত। এই আফসোস, কেন আমার জীবনটা এত বছর উনি নষ্ট করলেন? কী দোষ করেছি আমি? আমি পুরো বিছানায় পড়ে গেলাম। আমার ছেলেটা আমাকে জড়িয়ে ধরে রাখতো। খুব মায়া লাগতো ছেলের দিকে তাকালে। আমি শুধু আমার ছেলের দিকে তাকালে ওনার কথা মনে হতো। পুরো দেখতে ওনার মতো। ভালোবাসার মানুষকে মৃত্যু ঘটায়, এমন মৃত্যু যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কলিজাটা শুধু কেঁপে ওঠে। মনে হয় ভালোবাসার মানুষটাকে দেখলেই শান্তি আসে। ওনার সব শান্তি নিহত। বিয়ের 2 মাস পর ওসমানের বউ তার পুরনো প্রেমিকার সাথে পালিয়ে গেছে গহনা এবং টাকা পয়সা নিয়ে। এটা শুনে আমার ছোট্ট দেবর থেকে ও আমার ছেলেটাকে কিছুটা পছন্দ করতো। মাঝে মাঝে আমার ছেলের জন্য এটা একটা কিনে পাঠাতো। ওসমান 6 মাস ছুটিতে এসেছে। ওসমানের প্রতি আমার আর ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। কিন্তু তবুও যদি আমাকে ফিরিয়ে নিতে চায়, তবুও যাব ছেলের জন্য। আমার জীবন সুখ এমনিও নেই, অমনিও নেই। পৃথিবীতে সব মেয়েরা সৌভাগ্যবতী হয় না, তাদের মধ্যে আমি একজন। আমি কিভাবে বেঁচে আসি শুধু আমি জানি। মা মাঝে মাঝে কটু কথা বলে, আবার মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে অনেক কাঁদতো, শুধু আমার জন্য চিন্তা করতো। একদিন সকালবেলা আমার ছেলেকে নিয়ে স্কুলে গেছি, পথে উসমান দাঁড়িয়েছে। ওনাকে দেখে আমার রুহুটা কেঁপে উঠলো। আমার ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি ছেলের দিকে তাকিয়ে বললাম, বাবারে কোনো দিকে না তাকিয়ে তুমি স্কুলে চলো। আমাদের এই দুনিয়ায় কেউ নাই রে বাবা। ওসমান আমার ছেলের সামনে এসে আমার ছেলেকে কোলে তুলে নিল আর চোখের পানি ছেড়ে দিয়ে আমার ছেলেকে আদর করতে লাগলো। রাস্তার মধ্যে তাই আর আমি কিছু বলিনি। জিজ্ঞাসা করলে কেমন আছো? ভালো আছি, বউ চলে গেছে তাই আমাদের খবর নিতে এসেছো? আহারে, আমাদের বুঝি এখন মনে পড়লো? উনি নিশ্চুপ। কতক্ষণ পর বলল, বাড়ি চলো। আহারে, আজ এত বছর পর বলতেছেন চলো বাড়ি? আমার মা ছেলেকে কি মনে করেন আপনি? আপনি কি ঘৃণা করি ওসমান? আর সামনে আসবেন না, আপনার চেহারাও দেখতে চাই না। দূর হন আপনি, আর কখনো আসবেন না আমার জীবনে। রাস্তার মধ্যে আর কিছু না বলে ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে আসি। পথে জিজ্ঞাসা করলো, মা স্কুলে যাব না? কাঁদতে কাঁদতে ছেলেকে বললাম, বাবা স্কুলে যাইতে হবে না আজকে। ঘরে এসে অনেক কাঁদতেছিলাম। আম্মাকে জড়িয়ে ধরে ছেলেকে জড়িয়ে ধরে আর বলতে লাগলাম, আমাদের নসিব এমন কেন হলো? কাঁদতে কাঁদতে খেয়াল করে দেখলাম ওসমান ঘরের দুয়ারে দাঁড়িয়েছে। আমার ছেলে ওনাকে দেখে বলল, বাবা তুমি চলে যাও, তোমাকে শুধু খালি আমাদের কাঁদাও। আমার মা অনেকগুলো শোনালো ওনাকে। উনি আমার মায়ের পা ধরে বললেন, আমি ক্ষমার অযোগ্য, তবুও ফেরত নিতে এসেছে ওদের, খালি এতে ফিরিয়ে দিবেন না। আমার মা দিবে না, বলছে বাবা অনেক সময় হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে আমার মেয়েকে কারণে, দয়া করে তুমি আর ওদের জীবনে আসিও না। কিন্তু উনি আমাকে না নিয়ে যাবেন না। আমি কান্না করতে করতে বললাম, কেমন বাবা আপনি? যে ছেলের একটা খোঁজ নিতে না লজ্জা হওয়া উচিত আপনার। বউয়ের কোনো দায়িত্ব পালন করেছেন? আমি যাব না। আবার বিদেশে চলে গেলেন আমাকে ভুলে। এত বছরে আমাকে চিনতে আর বাকি নেই। আপনার ঘরে সবাই আমাকে কুকুরের মতো ব্যবহার করতো, যখন যেটা ইচ্ছা সেটা বলবে। আমি আর ওই ঘরে যাব না। ওই ঘরে আমার কদর নেই, সেই ঘরে আমিও যাব না। উনি বললেন, আচ্ছা চলো, যা হওয়ার হয়েছে, এবার তো চলো, তোমাদের আমার সাথে রাখবো। আপনি প্রতারক, মিথ্যাবাদী, বেঈমান। আপনার কথা আমি বিশ্বাস করি না, একদম করি না, দূর হন। আম্মা তখন বলে, মেয়ে নিতে
হলে সমাজ নিয়ে আসবে, সমাজের মানুষজন দিয়ে তবেই মেকে দিবে, তোমাদের যা ইচ্ছা করতে পারবে না। আমি চুপ ছিলাম। পরিশেষে এটাই বলেছি, আমার ছেলের নামে কিছু করে দিলে তবেই যাব, না হলে যাব না। আমার জন্য কিছু লাগবে না, শুধু আমার ছেলের জন্য কিছু করে দিলেই তবেই যাব। উনি বলেন ঠিক আছে, ছেলের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে কিছু টাকা দিব আমি। আমি বললাম আগে দিবেন তারপর। বললেন ঠিক আছে দিব, তাও আমার সাথে থাকো। উনি আমার মাকে বললেন, মা খিদে লেগেছে, কিছু খেতে দেন, না হলে দুপুরে ভাত দেন, দুপুর হয়ে গেছে। ভাবিরা ওনাকে ভাত দিলেন। উনি খেয়ে বললেন, মা কোথায় ঘুমাবো? আমি বললাম কেন, আপনার বাড়ি নেই? ওখানে যান। বউ আর পোয়া তো এডে গরত যাই কিট্টায়। আমি চুপ ছিলাম, আমার ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। এরপর আমি আমার মায়ের রুমে গিয়ে ছেলেকে নিয়ে মোবাইল টিপছি। আর আল্লাহ কে বলেছে, আল্লাহ যেন এবার সব ঠিক হয়ে যায়, আমার ছেলের জন্য যেন আমার সংসারটা ঠিক যায়। রাতের দিকে আমার ছেলেকে নিয়ে বাইরে যেতে চাইলেন। আমার ছেলে গেল না, উনি একটা একাই গেলেন। গিয়ে অনেকক্ষণ পরে এসেছেন কাগজপত্র নিয়ে, কারণ কালকে অ্যাকাউন্ট খুলে ছেলের নামে কিছু টাকা দিবেন। আমি ওনার সাথে কোনো কথা বলিনি, আর উনিও বলার চেষ্টা করেননি। পরদিন সকালে আমাকে নিয়ে ছেলেকে নিয়ে ব্যাংকে গেলেন এবং একটা ডিপোজিট খুলে দিলেন। ছেলের নামে 20 লাখ টাকা ওনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করলেন। এরপর আমাদের কাগজপত্র রেডি করলেন পাসপোর্ট বানানোর জন্য। ইমার্জেন্সিতে টাকা খরচ, 7 দিনের ভেতর পাসপোর্ট বানিয়ে নেন। আমি আমার শ্বশুরবাড়িতে যাই। এরপর ওনার এক রুমে থাকি নেই, 15 দিনের আমাদের বাড়িতে অন্য রুমে ছিলেন। আমাদের সব রেডি করে ভিসা লাগিয়ে আমাদের সাথে করে একসাথে সবাই মিলে দুবাইয়ে পথে পাড়ি দিলাম, জীবনের নতুন এবং নতুন সংসারের আশায়। জীবনের প্রথম বিমানে ভ্রমণ করছি, মা ছেলে সে এক অন্যরকম অনুভূতি। জীবনে প্রথমবার দুবাই শহর দেখা, সেই অনুভূতি প্রকাশ করার মতো না। আমরা প্রতিদিন রাতে ঘুরতে বেরোতাম। দিনে উনি ওনার কাজ করতেন। শ্বশুরবাড়িতে সবাই জানে যে আমাদের দুবাই নিয়ে এসেছে, আমাদের নতুন সংসার এখানে, আমি, আমার ছেলে এবং উনি। আচ্ছা বলতে পারেন মেয়েরা এমন কেন? এত কিছু পরে ওনার প্রতি এত ভালোবাসা আসে কোত্থেকে? প্রচণ্ড রকমের ভালোবাসি ওনাকে। একদিন উনি বললেন, অনেক তো দূরত্ব হলো, এবার আরেকটা সন্তান হলে মন্দ হয় না। আমি বলি না, সন্তান নিব না, আমার অনিশ্চিত জীবন। আপনি আবার আমাকে অবহেলা করলে আমি সন্তান নিয়ে কোথায় যাব, কী করব? এটা বলে কান্না করে দিই। আমি আমার সন্তানের সামনে আরও কারো ছোট্ট করে অপমানিত হতে পারবো না, এটা খুব লজ্জাজনক। আমাকে বাকি জীবন ওই বাড়িতে অপমানিত হতে হবে। এখন মেজো যা এসেছে, কয়েকদিন পর ছোটো যা আসবে, আমি আর কারো সামনে কারো দ্বারা অপমানিত হতে পারবো না। এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। উনি আমাকে জড়িয়ে ধরে বলেন, বউ কোথাও ছেড়ে যাব না, খুব ভালোবাসি তোমাদের। আসলে উনি আমাদের অনেক ভালোবেসেছেন, অনেক বেশি কদর করেছেন। দুবাইতে কেটে গেল আরও 2টা বছর। আমার আরেকটা ছেলে হলো, আলহামদুলিল্লাহ। আমরা মা ছেলে সেবা করেছেন উনি নিজে হাতে। এদিকে স্কুলে শিক্ষা দিতে হবে, কিন্তু ওই দেশে স্কুলে পড়ানো অনেক বেশি ব্যয়বহুল। আমাকে দেশে আসতে বলছে। আমি অনেক কাঁদতাম শ্বশুরবাড়িতে আসতে বলে। আমি ওনাকে কান্না করে বসি, আল্লাহর ওয়াস্তে যদি পসিবল হয় আমাকে একটু ঘর করে দেন, বেড়ার হোক, আমাকে কেউ অপমানিত করবে না। আমার ছেলের নামে যে টাকাগুলো দিয়েছেন ওগুলো দিয়ে একটা 2 রুমের একটা ঘর বেঁধে দেন। আপনার কাছে আমার আর কিছু চাওয়ার নেই, শুধু এটুকু শেষ চাওয়া, আমি আমার সম্মানের সহিত বাকি জীবন থাকতে চাইছি। উনি বললেন ঠিক আছে। ওনাদের রাস্তার পাশে একটা জায়গা ছিল। আপনার কাছে আমার আর কিছু চাওয়ার নাই, শুধু এইটুকু চাওয়া, শেষ চাওয়াটা আমি সম্মানের সহিত বাকি জীবনটা থাকতে চেয়েছি। উনি বললেন ঠিক আছে। ওনাদের রাস্তার পাশে একটা জায়গা ছিল, উনি সেখানে আমাকে একতলা বাড়ি করে দেন। এর মধ্যে আমাদের দুবাইতে রেখে 1.5 মাসের জন্য বাড়ির কাজটা গুছিয়ে দেওয়ার জন্য দেশে আসেন। আর বাকিগুলো আমার ভাইয়েরা আর ওনার কয়েকজন বন্ধুর সহায়তা শেষ করেন। খুব সাধারণ করে থাকার মতো পরিস্থিতি করে দেন। বাকি কাজ আস্তে আস্তে করেছেন। আমি ছেলেদের লেখাপড়ার জন্য 3.5 বছর দেশে আসি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে না উঠে আমার জন্য নতুন করে দেওয়া ঘরে উঠি। আমি আর শ্বশুরবাড়িতে যাইনি। আমাকে খুব অপমানিত হতে হয়। আলহামদুলিল্লাহ সুখী দিন কাটছিল। ওনার সাথে কথা হয়, ছেলে মেয়েদের নিয়ে সারাদিন কেটে যেত আমার। এর মধ্যে আমার ছোট্ট দেবরের একটা মেয়ের সাথে প্রেম হয়। একদিন সকালে ওরে নিয়ে চলে আসে আমার ঘরে, বলে ভাবি মেয়েটাকে পছন্দ করে বিয়ে করেছি, ওর পরিবার বিয়ে ঠিক করেছে। মেয়েটা কাউকে কিছু না বলে ঘর থেকে চলে আসে। আমি আমার স্বামীকে ফোন করে সব বলি, আর আমার স্বামী আমার শাশুড়িকে আমাদের ঘরে পাঠান। উনি এসে মেয়ের ঘরে দিয়ে আসেন এবং পারিবারিকভাবে বিয়েটা আয়োজন করে। গায়ে হলুদে আমি যাইনি। বিয়েতে কোনো রকমে 2টা ভাত খেয়ে চলে আসে। আমি মনে করি আমি যখন এত সমস্যার দূরত্ব বজায় রেখে চলাটা অনেক ভালো। আমি তো এমন অপমান কম বেশি হতে হবে। মানুষ আমাকে দেখিয়ে দেখিয়ে বলবে, দেখো এটা সৎ ভাইয়ের বউ ছিল, সৎ ভাইয়ের মৃত্যুর পর ওসমানকে বিয়ে করছে। আমার এমন নসিবের জন্য সন্তানকেও সামনে আমাকে লজ্জিত হতে হবে। ওসমান আমাকে যেমন অবহেলা করেছে তেমনি ভালোবাসা দেখেছে। ওনার সাধ্যমতো আমার জন্য করেছেন। চিরকৃতজ্ঞ প্রতি। দোয়া করবেন আমি যেন স্বামী সন্তান নিয়ে আজীবন ভালো থাকতে পারি। শুনেন, আমি আপনাকে ভালোবাসি, সত্য ঘটনা অবলম্বনে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটা একটা